সাল 1959 তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে হঠাৎ করে একটি চিঠি আসে তিব্বতের প্রধান ধর্মগুরু এবং শাসক 14তম দালাই লামার কাছ থেকে। তিনি সে সময় তার পরিবার এবং কিছু সহযাত্রীর সঙ্গে ভারতীয় সীমান্তের কাছে তিব্বতের শেষ গ্রামে ছদ্মবেশে রয়েছেন এবং ভারত সরকারের কাছে এই চিঠির মাধ্যমে প্রার্থনা করেছেন যাতে তাদেরকে ভারতের প্রবেশ অনুমতি দেওয়া হয়, কারণ সে সময় চীন তিব্বতে এমন ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করেছে যেখানে তাদের প্রাণ রক্ষা করা দুর্লভ হয়ে পড়েছিল। তাহলে তিব্বতে এমন কি হয়েছে যে তার প্রধান শাসক এবং ধর্মগুরুকে এইভাবে পালিয়ে আসতে হলো, এবং এই সময় ভারত সরকার কি করেছিল তাদের জন্য? নমস্কার, আমি বিপ্লব। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে চীন তিব্বতকে দখল করে। Everything was planned by Mao Zedong as early as 1949. Following the then recent victory of the Communist Revolution, Mao revived China's old imperial ambitions to impose its sovereignty on Tibet. এশিয়ার দ্রুততম প্রান্তে হিমালয়ের কোলে অবস্থিত এই দেশ তিব্বত, যাকে পৃথিবীর ছাদ বলা হয়। এর ইতিহাস অনেক প্রাচীন এবং সমৃদ্ধ। প্রাচীনকাল থেকেই তিব্বত আর চীন এই দুটি দেশ পাশাপাশি কোএক্সিস্ট করে আসছে। 7th সেঞ্চুরিতে তিব্বতে প্রথম তিব্বেতান এম্পায়ার স্থাপন করেন ইয়ারলাং ডাইনেস্টির রাজা সংসেন গ্যাম্পো, এবং এই সময় চীনে ট্যাং এম্পায়ার শাসন করত। তখন এই দুই এম্পায়ার মধ্যে 821 থেকে 822 সিইতে শান্তি সন্ধি স্থাপিত হয়, যা কিছু সময়ের জন্য হলো এই দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখে। এরপর 1240 সালে মঙ্গোলরা তিব্বত আক্রমণ করেন এবং তিব্বতে অনেকটা অংশ দখল করে। এর সাথে সাথে চীনেরও কিছু অংশ তারা দখল করেছিল। এই সময় মঙ্গোল এবং তিব্বতের মধ্যে 1247 সালে সন্ধি হয়, যার ফলে তখন মঙ্গোলরা কিন্তু সরাসরি তিব্বতে শাসন করেনি, বরং তিব্বতকে নিজের অধীনে রাখে এবং তাকে শাসন করতে দেয় তিব্বতের ধর্মগুরুকে। মঙ্গোলদের অধীনে তিব্বত থাকা সত্ত্বেও এই সময় মঙ্গোলরা কিন্তু তিব্বতের বুদ্ধিস্ট ধর্ম বা তার সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করেনি, বরং তাদের অধীনে তিব্বতে বুদ্ধিস্ট ধর্ম আরো বেশি করে প্রচার হয়। এবং দ্বিতীয়বার 1717 সালে মঙ্গোলরা পুনরায় তিব্বত আক্রমণ করে। এই সময় তারা সরাসরি তিব্বতের উপর শাসন করেছিল, কিন্তু তাদের এই শাসন এবার খুব বেশি দিন চলেনি, কারণ এই সময় চীনে চিং ডাইনেস্টি শাসন করেছিল। 1720 সালে চিং ডাইনেস্টি তিব্বতে আক্রমণ করে মঙ্গোলদের বিতাড়িত করে এবং তার সাথে সাথে তিব্বতের দুটি জায়গা আমডো এবং খাম দখল করে এবং তাদের নাম দেন চিংহাই। তিব্বতের বাকি অংশ এই সময় চীনের চিং ডাইনেস্টি ট্রিবিউটারি স্টেট হিসেবে কাজ করে। এই সময়কালে চীন তিব্বতের ধর্ম, সংস্কৃতি এবং আরও অনেকভাবে তাদের উপর প্রভাব বৃদ্ধি করার চেষ্টা করে। তিব্বতের উপর চিং ডাইনেস্টির শাসন 1912 সাল পর্যন্ত চলে, যখন চিং ডাইনেস্টির পতন ঘটে। 1911 সালে চীনে সিনহাই রেভলিউশন হয়, যার ফলে চীনে চিং ডাইনেস্টির পতন ঘটে এবং চীনে জন্ম দেয় দ্য রিপাবলিক অফ চায়না অর্থাৎ ROC সরকারের। এই সুযোগে তিব্বতের রাজধানী লাসাতে থাকা চাইনিজ অফিসিয়াল এবং সৈন্যদের তিব্বত থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং তিব্বত নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং তার সব রকমের সম্পর্ক চীনের সঙ্গে শেষ করে দেয়। সেই সময়কার 13তম দালাই লামা ঘোষণা করেন, উই আর এ স্মল রিলিজিয়াস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট নেশন, যার মাধ্যমে তিনি স্পষ্ট তিব্বতের স্বাধীনতা ঘোষণা করেন। কিন্তু চীনের তখনকার ROC সরকার এটা মেনে নেয়নি। এছাড়া তিব্বতের স্বাধীনতা ঘোষণা ব্রিটিশদের পক্ষে খুব একটা ভালো ছিল না, কারণ এর ফলে তিব্বতে হ্রাসের প্রভাব বৃদ্ধি হতে পারে, যা ব্রিটিশ ইন্ডিয়ার জন্য ভালো খবর ছিল না। তাই এই সময় অর্থাৎ 1914 সালে চীন, ব্রিটিশ এবং তিব্বত সিমলা অধিবেশন করে, যেখানে তিব্বতের স্বাধীনতার ব্যাপারে আলোচনা করা হয় এবং একটি চুক্তি সাইন করার কথা হয়, কিন্তু চীন এতে রাজি না হয়। শেষ পর্যন্ত ব্রিটিশ এবং তিব্বতের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়, যা এই দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর করে। পরের প্রায় 50 বছর তিব্বতে কোনো রকম বিদেশি প্রভাব ছাড়াই স্বাধীন থাকে, কারণ এই সময় চীন তার নিজের আন্তরিক রাজনৈতিক সমস্যা, সিভিল ওয়ার এই সবগুলিতে জর্জরিত হয়ে পড়ে, যার ফলে তার পক্ষে তিব্বতে তেমন কিছু করার সুযোগ হয় না। কিন্তু তারপরে তিব্বতের পরিস্থিতি এতটা খারাপ হতে থাকে যে আজও ঠিক হয়নি। 1949 সালে চীনে মাও জেডাংয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টির উত্থান ঘটে। পূর্বকার ROC সরকারকে সরিয়ে দিয়ে চীনে তৈরি হয় PRC সরকার। চীনে এই সরকার তৈরি হওয়ার সাথে সাথে তিব্বতের শান্তি সমৃদ্ধিতে গ্রহণ লাগা শুরু হয়। চীনের আগেরকার ROC এবং এখানকার PRC দুজন সরকারই তিব্বতকে চীনের অংশ হিসেবে মনে করতেন। এছাড়া মাও জেডাং ছিলেন কট্টর কমিউনিস্ট। তিনি কোনো ধর্ম বা বৈচিত্র্যের মধ্যে বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন ওয়ান কান্ট্রি, ওয়ান কালচার, ওয়ান নেশন নীতির উপর। এছাড়া তিব্বত স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি
চীনের কাছে একটি গুরুত্বপূর্ণ লোকেশন ছিল, যেটিকে তারা কখনোই নিজের হাত থেকে বার হতে দিতে চায় না। তাই চীন যে কোনো উপায় তিব্বতকে নিজের অধীনে করতে থাকে। মাও জেডাং 1949 সালের ডিসেম্বর মাসে তিব্বত দখল করার জন্য তার সৈন্যবাহিনীকে তৈরি হওয়ার জন্য বলে, যাতে এর চাপে তিব্বত সরকার চায়নার সাথে নেগোশিয়েট করতে রাজি হয়। এই পরিস্থিতিতে ভারত ও ব্রিটিশ সরকার তিব্বত ও চীনের মধ্যে সম্পর্ক ঠিক করার জন্য মধ্যস্থতা করে, যার ফলে 1950 সালের 16 সেপ্টেম্বর তিব্বতের একটি ডেলিগেশন ভারতের দিল্লিতে চীনের অ্যাম্বাসেডরের সাথে দেখা করে। সেই সময় চীনের অ্যাম্বাসেডর তিব্বতের সামনে 3 পয়েন্ট প্রপোজাল রাখেন, যাতে বলা হয় তিব্বত চীনের অংশ হিসেবে গণ্য হবে, তিব্বতের সুরক্ষার দায়িত্ব চীনের হাতে থাকবে, তিব্বতের ব্যবসা এবং বৈদেশিক সম্পর্কের দায়িত্ব চীনের কাছে থাকবে। এই প্রপোজাল তিব্বত মানতে রাজি ছিল না। এর ফলে কয়েক মাস ধরে চলা এই আলোচনা বিফল হয়। এর ফলস্বরূপ চীন তিব্বতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়। চীনের 40,000 থেকে 80,000 সৈন্য 7ই অক্টোবর 1950 সালে জিনসা রিভার পার করে তিব্বতের ক্যামডু শহরকে দখল করার জন্য চীনের এত বড় একটি প্রশিক্ষিত এবং আধুনিক অস্ত্রধার সজ্জিত বাহিনীর সামনে তিব্বতের সামান্য কয়েক হাজারের বাহিনী আত্মসমর্পণ করে 19 সেপ্টেম্বর, যার ফলে তিব্বতের শান্তির পরিবেশ অশান্তিতে পরিণত হয়। তার সাথে সাথে চীন তিব্বত সরকারের উপর চাপও দিতে থাকে নেগোশিয়েট করার জন্য। এমন অশান্তির মধ্যে 15 বছর বয়সে 14তম দালাই লামাকে নিযুক্ত করা হয়, কারণ তিব্বতে দালাই লামাই হলো প্রধান নেতা। তিব্বত এই সময় চীনের এই আক্রমণের জন্য ইউএন এর কাছেও যায়, কিন্তু বাস্তবে এর প্রভাব তেমন কিছু পড়ে না। শেষ পর্যন্ত তিব্বত সরকার তাদের একটি দলকে চীনের বেইজিংয়ে পাঠায় নেগোশিয়েট করার জন্য। তিব্বতের সে দলটি যখন নেগোশিয়েট করার জন্য চীনের বেইজিংয়ে যায়, তখন চীন নেগোশিয়েট না করেই আগে থেকে তৈরি করে রাখা 17 পয়েন্ট এগ্রিমেন্টের ডকুমেন্টে তাদের সাইন করতে বলে। এই 17টি পয়েন্ট এগ্রিমেন্টের প্রথম পয়েন্টে লেখা ছিল তিব্বত চীনের একটি অংশ এবং এর ওপর পিআরসি সার্বভৌমত্ব থাকবে। এছাড়া বাকি পয়েন্টগুলিতে তিব্বতের অটোনমি, রিলিজিয়াস ফ্রিডম, দালাই লামার ক্ষমতা বজায় থাকবে ইত্যাদি বলা হয়েছিল, যা তিব্বতের জন্য খুব একটা সমস্যা ছিল না। কিন্তু প্রথম পয়েন্টটা মানা সম্ভব নয়। তা সত্ত্বেও চীন তিব্বতের সে দলটিকে দিয়ে 23 মে 1951 সালে এই এগ্রিমেন্টে সাইন করে নেয়। এমনকি এই এগ্রিমেন্টে সাইন করার আগে তিব্বতে থাকা দালাই লামা অর্থাৎ তিব্বত সরকারের সঙ্গে আলোচনা করার সুযোগও দেওয়া হয়নি। বলতে পারো এক রকমের গায়ের জোরে চীন তাদের দ্বারা এই সাইন করিয়ে নেয়। যদিও পরবর্তীকালে দালাই লামা বাকি পয়েন্টগুলির জন্য এই এগ্রিমেন্টে সহমত পোষণ করেন। এর কিছু সময় পর দালাই লামা 1954 সালে চীনে যান। সেখানে তিনি চীনের এত ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার এবং বড় ফ্যাক্টরি দেখে অনেক ইমপ্রেশন আর মনে করে চীনের সাথে থাকলে তিব্বতও এরকম ডেভেলপমেন্ট হবে। কিন্তু দালাই লামা বুঝতে পারেনি আসলে চীন ডেভেলপমেন্টের নামে কিভাবে ষড়যন্ত্রের জাল তৈরি করছে, যা ভবিষ্যতে তিব্বতের জন্য খাল কেটে কুমির আনার মতন কাজ করেছে। এই সময় চীন তিব্বত থেকে আরো অনেক লামা সরকারি কর্মচারীদের নিমন্ত্রণ করেন, যাতে তারা চীনে এই ষড়যন্ত্রে সহজে ফেসে যায়। এর কয়েক বছর পর দালাই লামা 1956 সালে ভারতে আসেন এবং সেখানে গিয়ে যখন তিনি কিছু তিব্বতের ফ্রিডম ফাইটারের সঙ্গে দেখা করেন, যারা চীনের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিল, তখন দালাই লামা বুঝতে পারে চীনের আসল উদ্দেশ্য। এরপর থেকে চীন ধীরে ধীরে তিব্বতে তাদের আসল উদ্দেশ্য কার্যকরী করতে শুরু করে। তিব্বতের খনিজ সম্পদ থেকে শুরু করে তাদের সংস্কৃতি, ধর্ম ইত্যাদিতে ধীরে ধীরে আঘাত হানতে শুরু করে, যা 17 পয়েন্ট এগ্রিমেন্ট করার শর্তের উল্টো। এর ফলে তিব্বতের মানুষরা চীনের বিরুদ্ধে প্রতিরোধ করা শুরু করে। 1959 সালে তিব্বতে প্রতিবাদের এমন আগুন জ্বলে যার ধোঁয়া লাসা পর্যন্ত পৌঁছায়। চীন দালাই লামাকে একটি স্পেশাল থিওরিটিক্যাল প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রিত করে। তার সঙ্গে চীন এটাও বলে যে দালাই লামা যেন তার দেহরক্ষীদের না নিয়ে আসে। এই খবর যখন তিব্বতের চারিদিকে ছড়িয়ে পড়ে, তিব্বতের মানুষ এটা মনে করতে থাকে যে চীন দালাই লামাকে বন্দী করতে এবং তাকে হত্যা করতে চায়, যার ফলে গোটা তিব্বত জুড়ে আন্দোলন শুরু হয় চীনের বিরুদ্ধে নিজের ধর্মগুরু প্রাণ রক্ষার জন্য। এই পরিস্থিতিতে যখন দালাই লামা এবং চীন সরকারের মধ্যে কন্ট্যাক্ট বন্ধ হয়ে যায়, তখন চীন তিব্বতের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাক করে এবং লাসাকে চারিদিক থেকে ঘিরে নেয়। 10 মার্চ 1959 সালে নিজের ধর্মগুরু এবং প্রধান নেতা প্রাণ রক্ষার জন্য তিব্বতবাসীরা পোটালা প্যালেসের সামনে, যেখানে দালাই লামা থাকে, একত্রিত হয়। 12 মার্চ 1959 সালে দালাই লামা যখন ওরাকালকে জিজ্ঞাসা করে তিব্বতে এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায়, তখন ওরাকাল দালাই লামাকে এই দেশ ছাড়তে বলে, কারণ এই সময় দালাই লামা এখানে থাকলে তার প্রাণহানি হতে পারে। এছাড়া ওরাকেল মেডিটেশন করে দালাই লামার পালার রাস্তা বলে দেন। ঠিক এই সময় লাসা জুয়েল পার্কে দুটি বড় ধামাকা হয়। পরিস্থিতি বুঝে 17 মার্চ রাতের দিকে দালাই লামা তার স্ত্রী, মেয়ে, পুত্র এবং কিছু উচ্চ স্তরে অফিসিয়ালদের নিয়ে সৈনিকের ছদ্মবেশে লাসা থেকে পালিয়ে যায়। যখন চীন এই ব্যাপারে জানতে পারে, দালাই লামাকে খোঁজার জন্য সার্চ পার্টি লাগায়। তারা দিন রাত ধরে দালাই লামাকে তল্লাশি করতে থাকে
21শে মার্চের মধ্যে চীন সব রকমের বিদ্রোহীদের দমনকে লাসা পুরোপুরি দখল করে। এদিকে দালাই লামা ওরাকলের বলা হিমালয়ের উঁচু নিচু পাহাড় পর্বতের রাস্তা ধরে ভারতের দিকে এগিয়ে যায়। এই সময় একদিন এমনও হয়েছিল যে চীনের সার্চ পার্টি দালাই লামার অনেক পাশ দিয়ে চলে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তারা তাদেরকে চিনতে পারেনি। প্রায় 2 সপ্তাহ ধরে কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে দালাই লামা এবং তার সহযোগীরা ভারতের সীমান্তে তিব্বতের শেষ গ্রামে পৌঁছান। সেই সময়ে দালাই লামা ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে সে চিঠিটা লেখে, যার কথা আমি প্রথমে বলেছি। তখন জওহরলাল নেহরু সম্মানের সাথে দালাই লামা এবং তার সহযোগীদের ভারতে প্রবেশের অনুমতি দেয় এবং আশ্রয় প্রদান করেন। দালাই লামা 31শে মার্চ 1959 সালে অরুণাচল প্রদেশ হয়ে ভারতে প্রবেশ করে। তখন থেকেই দালাই লামা এখনো ভারতে বসবাস করছে এবং ভারত থেকেই তারা তিব্বতের সরকার চালিয়ে যাচ্ছে। ওদিকে চীন তিব্বত দখল করে 1959 সালে 28শে মার্চ তিব্বতের সরকারকে বাতিল করে দেয় এবং তাদের হাতে পুতুল এমন সরকার সেখানে গঠন করে। বর্তমানে তিব্বত চীনের অধীন একটি অটোনমাস রিজন হিসেবে রয়েছে।